ব্লগিং, ইউটিউব ব্লগ, ব্লগিং, ইউটিউবার, ইউটিউবার। হ্যাঁ। Hey everyone, welcome back. Day second, হরর মহাদেব, জয় শ্রীরাম। সো আজকে আমরা কভার করব ভারতের শেষ সড়ক, যেটা বলে ধনুষকোটি, যেখান থেকে রাম সেতু শুরু হয়েছিল। আমরা এখন যাব ধনুষকোটি। এখন আমি বাস স্টপেজে দাঁড়িয়ে আছি, কারণ এখানে অটো ভাড়া অনেক বেশি দাম। তাই আমি বাস ধরে এখানে যাব ধনুষকোটি। ওখান থেকে আমি কভার করব ঘোষ টাউন, ধনুষকোটি। তো বাকি চেষ্টা করবো আর কি কভার করা যায়। তো চলুন আমাদের সাথে আজকে আমরা ধনুষকোটি কভার করি। জয় শ্রীরাম। আমি ধনুষকোটি যাওয়ার জন্য রেডি। এখন আমি বাস পেয়ে গেছি। বাস নাম্বার হচ্ছে 2A। এখান থেকে 20 কিলোমিটার দূরেই হচ্ছে ধনুষকোটি, ভারতের লাস্ট সড়ক, যেখানে যাব। আশা করি 30 মিনিট মতো লাগবে হয়তো। এটা হচ্ছে ধনুষকোটির প্রথম স্কুল। সো আমরা এখন আছি ধনুষকোটিতে, যেখানে বঙ্গোপসাগর এবং আরব সাগর দুটো কানেকশন আছে এখানটা। এবার আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি। রামায়ণের যে রাম সেতু যে উল্লেখ আছে, তো এখান থেকেই শুরু হয়েছিল। সো তাই আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাব পুরো শেষ বাউন্ডারিতে। বর্তমান আমরা ধনুষকোটির শেষ সীমানায় আছি। এখান থেকে 30 কিলোমিটার দূরেই হচ্ছে শ্রীলঙ্কা। যদি এখন এখানে 2 মিনিটে পৌঁছে যাবে আশা করি। সো এখন দেখতে পারেন এই প্লেসটা ইটস এ মোস্ট অ্যামাজিং প্লেস। তো এখান থেকেই রাম সেতু বর্ণনা আছে, যেখান থেকে শুরু হয়েছিল রাম সেতু। ধনুষকোটি এটা ভারতের শেষ সড়ক বলে জানা যায়। ধনুষকোটির নামকরণটা এইভাবে হয়েছে পৌরাণিক মতে, যেখানে শ্রীরামচন্দ্র মা সীতাকে নিয়ে যখন ভারতে ফিরেছিলেন, তখন শ্রীরামের মনে হয়েছিল ভবিষ্যতে কোনো কারণে রাক্ষসকুল বংশ থেকে শ্রীলঙ্কা থেকে ভারতে কেউ না আসতে পারে, কারণ এই ব্রিজটা ছিল সব থেকে সহজ পদ্ধতিতে আসা। তো সেই কারণে শ্রীরামচন্দ্র নিজের ধনুষ দিয়ে ওই ব্রিজটাকে ভেঙে দেয়। তাই এখন আপনি যদি আসেন, এই ব্রিজটা তো দেখতে পাবেন না, হয়তো কিছু কিলোমিটার দূরেই আপনি দেখতে পাবেন ব্রিজটা, কিন্তু বর্তমান ভারতের কিছু গাইডলাইন্সের জন্য এখান থেকে দূর থেকে আপনি দেখতে পারেন। বর্তমান আমরা রিটার্ন যাওয়ার জন্য কোনো বাস পেয়েছিলাম না, তাই একটা পিক আপ ভ্যান পেয়ে গেছি। পিক আপ ভ্যান আছে, উনি চালিয়ে নিয়ে যাবে। আমি একা আছি। ধনুষকোটি ঘোষ টাউনে যাবো আমরা।
আমরা চলে এসেছি ধনুষকোটি ঘোস্ট টাউন, যেটা 1964 সালে সুনামির ফলে পুরোপুরি শেষ হয়ে গেছিল। সুনামির পরে এই গ্রামটাকে পুরোপুরি রদ করে দিয়েছিল সরকার থেকে। এখন যেখানে আছি অ্যাকচুয়ালি কিছুটা হলেও এখানকার বাসীরা কিছু দোকান খুলেছে, কিন্তু আমি শুনেছিলাম যে এর আগে কোনো কিছু দোকানও ছিল না। এবার ভাবতে পারেন একবার হলো যে সুনামির ফলে কি অবস্থা হয়েছিল এই ধনুষকোটি টাউন। পুরোপুরি ভেঙে চুরে পুরো একাকার, পুরো নিস্তব্ধ এখানে পুরো। এখন বলতে গেলে আমরা যে জায়গায় আছি, এখানে থাকার জন্য সব কিছুই ছিল পোস্ট অফিস, ছিল রেলওয়ে স্টেশন, ছিল মেডিকেল কলেজ, ছিল চার্চ, ছিল মন্দির, সব কিছু ছিল। কিন্তু 1964 সালে সেই ভয়ঙ্কর সুনামির ফলে সব কিছু শেষ হয়ে যায়। এই ধনুষকোটিতে আপনারা দেখতে পাবেন সব থেকে পুরনো শালিগ্রাম শিলার শিবলিঙ্গা। পনমের খোঁজাখুঁজি পর কিছুই পেলাম না। ভাবছিলাম একটা রাম সেতুতে এসেছি যখন, সেই পাথরটা আমি দেখে যাব, কিন্তু ঠিক কিছুক্ষণের পরে আমি দেখতে পাই সেই পাথর, যেখানে শ্রী রামচন্দ্র এবং তার সৈন্যদের নিয়ে এই পাথর দিয়ে ব্রিজ তৈরি করেছিলেন। আমার সামনেই আপনারা দেখছেন হয়তো, সেই পাথরের ছোঁয়া পাওয়ার জন্য সবাই ভিড় লাগিয়েছে এবং সবাই আশীর্বাদ প্রাপ্ত করার চেষ্টা করছে। তাই আমিও সেই ক্যামেরা নিয়ে চলে গেলাম সেই রাম সেতুর সেই পাথরকে দেখার জন্য। ধনুষকোটি থেকে ফেরার পথে আমরা ভিজিট করলাম মহান ব্যক্তি মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ি। এই বিষয়ে আমি বিস্তারিত বলবো না, কারণ আপনি জানেন তিনি কতটা মহান ছিলেন। ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ি, এর ভেতরেই ছিল অ্যাচিভমেন্ট এবং ওর কিছু পরনের জিনিসপত্র এবং ড্রেস কোড। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই ভিজিট করুন এই ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ি, কারণ আমাদের ক্যামেরা এইটুকুই ক্যামেরা করতে দিয়েছিল, ভিতরে ক্যামেরা আলো ছিল না আমাদের। ডে সেকেন্ডে এইভাবে আমরা আজকে পুরোপুরি ধনুষকোটি এবং ধনুষকোটি টাউন, রাম সেতু, ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়ি এবং অন্যান্য সাইট সিন আমরা ভিজিট করলাম। বাদবাকি আপনাকে ডে 3-তে দেখা হচ্ছে।